শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 4 জুলাই শনিবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: মন্ত্রিসভার রদবদলের জল্পনা, ফিরছে কি উপপ্রধানমন্ত্রীর পদ, মোদী সরকারের সামনে নতুন সমীকরণ। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। স্বামীকে হত্যার পর বাথরুমের মেঝেতে পুঁতে রাখলেন স্ত্রী, ৪৫ দিন পর উদ্ধার দেহ। মসজিদে তালা ঝুলালেন বলে সামাজিক মাধ্যমে ভুয়ো খবর প্রচার। আইনের পথে দক্ষিণ কৃষ্ণপুরের বিশিষ্ট ব্যবসায়ী। লাইলাপুরের সীমান্ত এলাকায় পুলিশের অভিযানে ৪০০ বস্তা সার বাজেয়াপ্ত। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। সাইবার প্রতারণা মামলায় হাইলাকান্দিতে গ্রেফতার ৪। খামেনির সুজ্ঞাপন অনুষ্ঠানে কান্নার রোল। শেষকৃত্যে ভারতের প্রতিনিধিরাও। শ্রীভূমি, করিমগঞ্জ জেলার পাতারকান্দিতে ৪ লক্ষ টাকার কাঠ জব্দ এবং খামেনির কফিনে সৌদি প্রতিনিধিদের শ্রদ্ধা নিবেদন। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, মন্ত্রিসভার রদবদলের জল্পনা, ফিরছে কি উপপ্রধানমন্ত্রীর পদ, মোদী সরকারের সামনে নতুন সমীকরণ। তৃতীয় মোদী সরকারের 2 বছর পূর্তির পর থেকেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদল নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। বিজেপির অতীতের ধারা অনুযায়ী প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীর মেয়াদের প্রায় 2 বছর পরই মন্ত্রিসভায় বড় ধরনের পরিবর্তন আনা হয়ে থাকে। অন্যদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসাবে নীতিন নবীনের দায়িত্ব গ্রহণের 5 মাস পেরিয়ে গেলেও এখন নতুন সাংগঠনিক টিম ঘোষণা করা হয়নি। ফলে কেন্দ্রীয় মন্ত্রিসভা ও দলের সাংগঠনিক রদবদল একই সঙ্গে হতে পারে বলে মনে করা হচ্ছে। বিজেপির সূত্রের দাবি, বর্তমানে মন্ত্রিসভা থেকে কয়েকজন প্রবীণ ও গুরুত্বপূর্ণ নেতাকে দলের সাংগঠনিক দায়িত্বে আনা হতে পারে। পাশাপাশি কয়েকজন মন্ত্রীর পরিবর্তে নতুন মুখকে সুযোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। অন্তত 7 থেকে 8 জনের নতুন সাংসদ এবার মন্ত্রিসভায় স্থান পেতে পারেন বলে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। তবে সম্ভাব্য রদবদলের আলোচনার মধ্যেই সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে উপপ্রধানমন্ত্রীর পদ নিয়ে নতুন জল্পনা। একাধিক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিজেপির শীর্ষ নেতৃত্ব এ বিষয়ে গুরুত্ব সহকারে ভাবনা চিন্তা করেছে। ভারতের সংবিধানে উপপ্রধানমন্ত্রী পদের কোনো সাংবিধানিক স্বীকৃতি নেই। অতীতে মূলত জোটের ভারসাম্য বা রাজনৈতিক সমীকরণ সামলানোর উদ্দেশ্যে এই পদে নিয়োগ করা হয়েছে। স্বাধীনতার পর থেকে দেশে মোট 7 জন উপপ্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেছেন। 2004 সালের পর থেকে, অর্থাৎ মনমোহন সিংয়ের 2 মেয়াদ এবং নরেন্দ্র মোদীর গত 12 বছরের শাসনকালে দেশে আর কোনো উপপ্রধানমন্ত্রী ছিলেন না। বর্তমানে এই পদ নিয়ে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে 2টি নাম। প্রথমেই রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম। দল ও সরকারের অন্যতম প্রভাবশালী নেতা হিসাবে তাকে উপপ্রধানমন্ত্রী করা হতে পারে বলে একাংশের ধারণা। অন্যদিকে নীতিশ কুমারের নাম আলোচনায় রয়েছে। তার দলের জনতা দল ইউনাইটেড প্রকাশ্যেই তাকে উপপ্রধানমন্ত্রী করার দাবি তুলেছে, যদিও সরকার বা বিজেপির পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ফলে মন্ত্রিসভায় রদবদলের সঙ্গে উপপ্রধানমন্ত্রী পদে ফিরবে কিনা তা নিয়ে রাজনৈতিক মহলের নজর এখন দিল্লির দিকে। অপরদিকে স্বামীকে হত্যার পরে বাথরুমের মেঝেতে পুঁতে রাখলেন স্ত্রী, ৪৫ দিন পর উদ্ধার দেহ। উত্তরপ্রদেশের আগ্রায় এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার ৪৫ দিন পর, অর্থাৎ নিজ বাড়ির বাথরুমের মেঝের নিচ থেকে উদ্ধার করা হয়েছে সুরেন্দ্র কুমার শর্মা নামে এক ব্যক্তির দেহাবশেষ। এ ঘটনায় তার স্ত্রী রুবিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, আগ্রার সিকন্দরা থানা এলাকার প্রাচীর টাওয়ার চৌকি এলাকার বাসিন্দা সুরেন্দ্র কুমার শর্মা গত 18 মে থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজ হওয়ার পর তার স্ত্রী রুবি দাবি করেছিলেন সুরেন্দ্র কয়েকদিনের জন্য বাইরে গিয়েছেন এবং শীঘ্রই ফিরে আসবেন। তিনি এ বিষয়ে থানায় একটি নিখোঁজের ডায়েরিও করেন। তবে তার বক্তব্যে একাধিক অসঙ্গতি থাকায় সুরেন্দ্রর পরিবারের সদস্যদের সন্দেহ হয় এবং তারা পুলিশকে বিষয়টি জানান। এরপর তদন্তের অংশ হিসাবে রুবিকে একাধিকবার জিজ্ঞাসা করে পুলিশ। তদন্তকারীরা তার গতিবিধির উপরে নজরদারি চালান। শুক্রবার সুরেন্দ্রের বাড়িতে তল্লাশি চালানোর সময় বাথরুমের মেঝেতে নতুন করে বসানো টাইলস দেখে সন্দেহ হয় পুলিশের।
পরে মেজেকুড়ে সেখান থেকে সুরেন্দ্রর দেহাবশেষ উদ্ধার করা হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে রুবি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে বলে দাবি তদন্তকারীদের। তার বক্তব্য, সুরেন্দ্র কোনো কাজ করতেন না এবং নিয়মিত মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে তাকে শারীরিক নির্যাতন করতেন। দীর্ঘদিনের সেই নির্যাতনের জেরে গত 18 মে স্বামীকে হত্যা করেন তিনি। পরে অপরাধের প্রমাণ গোপন করতে বাথরুমের মেঝে খুঁড়ে দেহ পুঁতে রেখে সেখানে নতুন করে টাইলস বসিয়ে দেন। পুলিশ জানিয়েছে, সুরেন্দ্রর পরিবারের অভিযোগের ভিত্তিতে রুবির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার তাকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনার অন্যান্য দিকও খতিয়ে দেখা হচ্ছে। অপরদিকে মসজিদে তালা ঝুলালেন বলে সামাজিক মাধ্যমে ভুয়ো খবর প্রচার। আইনের পথে দক্ষিণ কৃষ্ণপুরের বিশিষ্ট ব্যবসায়ী 200 বছরের পুরনো মসজিদে তালা ঝুলালেন ব্যবসায়ী, এমন শিরোনাম দিয়ে সংবাদ আকারে সমাজ মাধ্যমে পোস্ট করায় কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করলেন দক্ষিণ কৃষ্ণপুরের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী দানবীর ফখরুল ইসলাম বড়বুইয়া। বৃহস্পতিবার সাংবাদিকের ডেকে মামলা দায়ের কথা জানিয়েছেন তিনি। ফখরুল ইসলাম বলেন, মসজিদে আদৌ কোনো তালা ঝুলানো হয়নি। কয়েকজন অসামাজিক ব্যক্তি মাদ্রাসার সামনে থাকা দোকানে তালা ঝুলিয়ে তাকে জড়িয়ে বদনাম করার ষড়যন্ত্র বলে জানান তিনি। শুধু তা নয়, ঘটনাটি সাজিয়ে তার কাছে অর্থ দাবি করা হয়েছে বলে জানান তিনি। ফখরুল ইসলাম বড়বুইয়া জানান, তিনি ঈদগাহ কমিটির সম্পাদক। মসজিদ কমিটির সঙ্গে তিনি জড়িত নন। তিনি বলেন, ঈদগাহ পুনর্নির্মাণ কাজ করতে গেলে ওইসব ব্যক্তি তাকে বারবার বাধা দেন। শেষ পর্যন্ত কাজ আর এগুতে দেননি। নানাভাবে হয়রানি করতে শুরু করে তারা। প্রসঙ্গক্রমে বলেন তিনি, প্রয়াত এতিম আলী বড়বুইয়া ও সন্ধ্যা আলী বড়বুইয়া তার দাদু 1930 সালে মসজিদের জন্য 2 বিঘার বেশি জমি দান করেছিলেন। পরবর্তী 90 দশকে তার বাবা ও কাকা অর্থাৎ এতিম আলীর ছেলে আব্দুল লতিফ ও মন্তজিম আলী আরও কিছু জমি দান করেন ঈদগাহের জন্য। মাস 3 আগে তাকে ঈদগাহের সম্পাদকের দায়িত্ব দেন স্থানীয়রা। তিনি অসম্মতি জানিয়েছেন, কিন্তু জোর করে দায়িত্ব সমঝে দেওয়া হয়। দায়িত্ব নিয়ে তিনি চাঁদা সংগ্রহ করে ঈদগাহের পুনর্নির্মাণের কাজে হাত লাগান। এরপরে তিনি নিজে উদ্যোগ নিয়ে মসজিদ কমিটির পুনর্গঠন করেন। কমিটি গঠনের পর তার অভিযোগ তোলা হয়েছে তিনি নাকি সম্পাদক হওয়ার ইচ্ছে ছিল। এমন অভিযোগ তুলে তার মান সম্মানে আঘাত করা হয়েছে বলে ক্ষোভ ব্যক্ত করেন তিনি। বড়বুইয়া বলেন, এই অবস্থায় তিনি মসজিদ ও ঈদগাহের জমি মাপজোক করতে উদ্যোগ নেন। আগে থেকেই তাদের পরিবারের অভিযোগ ছিল দান করা জমি থেকে বেশি জমি বুক করছে কমিটি। তিনি মাপজোক করে জানতে পারেন ভারতমালা সড়কের নির্মাণের জন্য জমি অধিগ্রহণে মসজিদ থেকে তাদের জমি বেশি, অথচ 1 টাকাও তারা পাননি। এই টাকা আত্মসাৎ করা হয়েছে বলে তিনি অভিযোগ তুলেন। এসব বিষয় নিয়ে তিনি কথা বললে তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে কয়েকজন লোক। এতে তিনি আইনের পথে হাঁটতে বাধ্য হন। অপরদিকে লায়লাপুরের সীমান্ত এলাকায় পুলিশের বড় অভিযানে 400 বস্তা সার বাজেয়াপ্ত। অসম মিজোরাম সীমান্তে লায়লাপুর পুলিশের পেট্রোল আউটপোস্টের অভিযানে বিপুল পরিমাণে ভারতে ইউরিয়া সার জব্দ করা হয়েছে। শুক্রবার বিকেল প্রায় 3টা 10 নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে 400 বস্তা সার সহ একটি ট্রাক আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, শিলচর কাছাড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইমের রজত কুমার পাল এবং ডিএসপি কাছাড়ের নেতৃত্বে AS11EC 4744 নম্বরের একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় খাদ্যপণ্যের আড়ালে লুকিয়ে রাখা 400 বস্তা ভারত ইউরিয়া সার উদ্ধার করা হয়। প্রতিটি বস্তার ওজন 45 কেজির বেশি। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, সারগুলি অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। এ ঘটনায় ট্রাকের চালকের শাহিরুল ইসলাম লস্কর, বয়স 26, পিতা মৃত আব্দুর রহিম লস্কর, গ্রাম খুলিছড়া জামালপুরের শিলচর দলাই, তাকে আটক করা হয়েছে। সে ট্রাকটিতে উদ্ধার হওয়া 400 বস্তা ভারত ইউরিয়া সার এবং এ সংক্রান্ত জালের নথিপত্র জব্দ করেছে। পরবর্তী আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য আটক চালককে শিলচরে দলাই থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই পাচার চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। অপরদিকে সাইবারে প্রতারণা মামলায় হাইলাকান্দিতে গ্রেফতার 4। সাইবার আর্থিক প্রতারণার বিরুদ্ধে অভিযান চালিয়ে সংঘবদ্ধ প্রতারণা চক্রের 4 সদস্যকে গ্রেফতার করেছে হাইলাকান্দি পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন গৌরব রায় চৌধুরী,
তার বাড়ি ব্রজরপুর হাইলাকান্দিতে। জাহারুল হাসান লস্কর উজান খোপারের দ্বিতীয় খণ্ড হাইলাকান্দিতে। আবু জাহিদ লস্কর নারায়ণপুরের দ্বিতীয় খণ্ড এবং মোহাম্মদুর হাসান চৌধুরী বাটি সাংজুরাই আলগাপুরে। পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক তদন্তে দ্বিতরা একটি সংঘবদ্ধ সাইবার প্রতারণা চক্রের সক্রিয় সদস্য হিসাবে কাজ করেছিল। তারা একাধিক ব্যাংক অ্যাকাউন্টে ব্যবহার করে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থ লেনদেন ও স্থানান্তরে সহায়তা করত। তদন্তে উঠে এসেছে, চলমান মামলার প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে 50,000 টাকা অভিযুক্তদের নিয়ন্ত্রিত একটি ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছিল। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য এবং প্রযুক্তিগত বিশ্লেষণের ভিত্তিতে অভিযান চালিয়ে অর্থ উত্তোলনের সময় 4 অভিযুক্তকে আটক করতে সক্ষম হয় পুলিশ। অভিযানের মাধ্যমে প্রতারণা চক্রটির কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা। হাইলাকান্দি পুলিশের দাবি, এই চক্রের সঙ্গে জড়িত আরও সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে তদন্ত অব্যাহত রয়েছে। সাইবার অপরাধ দমনে পুলিশের এই অভিযান সাধারণ মানুষের মধ্যে আস্থা বৃদ্ধি করবে এবং প্রতারকদের বিরুদ্ধে কঠোর বার্তা দেবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। অপরদিকে খামেনির সুজ্ঞাপন অনুষ্ঠানে কান্নার রুল, শেষকৃত্যে ভারতের প্রতিনিধিরাও। সুখে মুহ্যমানের রাজধানী তেহরান। শনিবার ভোর থেকেই প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অন্ত্যেষ্টির ধর্মীয় আচার শুরু হয়েছে। তাকে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় জমিয়েছেন ইরানের তাবর নেতা নেত্রীরা। সেখানেই আবেগঘন মুহূর্ত তৈরি হলো। চোখের জলে ধরে রাখতে পারলেন না ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি এবং পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। শেষ শ্রদ্ধা জানাতে সে কান্নায় ভেঙে পড়লেন দুজনেই। এদিন খামেনির সুজ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রতিনিধিরাও। খামেনির শেষকৃত্যে ভারতের প্রতিনিধিত্ব করেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী পবিত্র মার্গেরিটা এবং বিহারের রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হুসাইন। ভারতে অবস্থিত ইরানের দূতাবাসের তরফে জানানো হয়েছে, প্রয়াত সর্বোচ্চ নেতাকে শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রতিনিধি দল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিডিপি প্রধান মেহবুবা মুফতি, কংগ্রেস নেতা সলমন খুরশিদ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা। খামেনির শেষকৃত্যের অনুষ্ঠান ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা তেহরান। রাজধানীর বুকে ভোর 6টায় সাধারণ জনগণের জন্য খুলে দেওয়া হয়েছে গ্র্যান্ড মুসল্লা। এখানেই শায়িত হবেন খামেনি। তাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত রয়েছেন দেশ বিদেশের বিশিষ্ট ব্যক্তিরা। তেহরানের গভর্নর মোহাম্মদ সাদেক মুতামাদিয়ানের অনুমান 1.5 থেকে 2 কোটি মানুষের সমাগম হতে পারে। গ্র্যান্ড মুসল্লায় শেষ শ্রদ্ধা নিবেদনের পরে সোমবার রাজধানীতে হবে শেষ যাত্রা। হাঁটবে গোটা দেশ। এরপর কুম, বাগদাদে, কারবালা ও নাজাফে ধর্মীয় আচার পালনের পর আগামী 9 জুলাই মাশহাদে সমাহিত করা হবে খামেনিকে। ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাগাই জানিয়েছেন, 8টি দেশের রাষ্ট্রপ্রধান, 12টি দেশের পার্লামেন্ট স্পিকার এবং প্রায় 100টি দেশের প্রতিনিধি সুজ্ঞাপন অনুষ্ঠানে যোগ দিয়েছেন। উপস্থিত রয়েছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকুল পাশিনিয়ান, তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমামোলি রহমান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিফ মুনির, তুর্কমেনিস্তান, কুর্দিস্তান সহ একাধিক দেশের শীর্ষ প্রতিনিধিরা। এছাড়াও বাংলাদেশ, ইরাক, আজারবাইজান, উজবেকিস্তান, বেলারুশ, কিরগিজস্তান সহ বহু দেশের পার্লামেন্টের স্পিকার ও মন্ত্রীরাও সুজ্ঞাপন করেন।